নমস্কার, আমি ডক্টর জয়ন্ত চক্রবর্তী, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আমি আজকে হাম সম্পর্কে কিছু বিশেষ কথা আপনাদের সাথে আলোচনা করব। হাম একটি ইরাপটিভ ফিভার, একটা ইরাপশন হয়, তার সাথে জ্বর থাকে, তার সাথে রেসপিরেটরি ইনফেকশন যেটা হয় সেটা বেসিক্যালি আপার রেসপিরেটরি ইনফেকশন হয়। তো এই যে রোগটা, এটা একটা বেসিক্যালি ভাইরাস রোগ। এর যেটা ইটিওলজি বা পজিটিভ অর্গানিজম যদি আমরা বলি, কি কারণে এটা হয়, সেটা হলো আরএনএ প্যারামিক্সো ভাইরাস হলো এর পজিটিভ অর্গানিজম। এর কারণে মিজলস রোগ হয়, হাম হয়। সেটা শৈশবকাল, বেসিক্যালি চিলড্রেনরাই বেশি এফেক্টেড হয় এই রোগটাতে। কিন্তু নাওএডেজ আমরা এটা দেখছি যে বয়স্ক মানুষ, মাঝবয়সী বা এজেড পার্সনও এতে এফেক্টেড হন এবং মানে ভোগার সম্ভাবনা আছে, হবে না এটা বলা যাবে না, কিন্তু বেসিক্যালি বাচ্চারাই এটাতে বেশি এফেক্টেড হয়। আর শীতকালটা হলো কমন সময়, বা শীতের শেষাশেষি শেষ ভাগটাও কিন্তু মিজলসে সংক্রমিত হওয়ার চান্স বেশি। এবার যদি আপনারা বলেন যে মিজলস কিভাবে স্প্রেড করে, কেমনভাবে স্প্রেড করে, না এর স্প্রেড করা মিডিয়ামটা হলো অ্যাকচুয়ালি যে এয়ার বর্ন ডিজিজ, যেমন বাতাসে ছড়ায়। ধরুন একজনের রেসপিরেটরি ইনফেকশন হয়েছে, আপার রেসপিরেটরি ইনফেকশন হয়েছে, সে তার হাঁচি কাশি এবং সেখান থেকে যা ড্রপলেট মুখ থেকে নাক থেকে বেরোচ্ছে, সেই বেরোনাটা বাতাস মাধ্যমে যাচ্ছে এবং বাহিত হয়ে আরেকজন যে নিঃশ্বাস নিচ্ছেন, বায়ুটাকে টেনে নিচ্ছেন নাক দিয়ে, তার মাধ্যমে একজনের লোকের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে এবং ওইভাবে বায়ুতে বাহিত হয়ে আরেকজনের মধ্যে প্রবেশ করছে। এটাকে আমরা জেনারেলি বলি বায়ুবাহিত ড্রপলেট ইনফেকশন। ওই ড্রপলেটটা বাতাসে বাহিত হয়ে চলে গেল এবং একটা ইনফেক্টেড পার্সন থেকে একটা নর্মাল পার্সনের কাছে চলে যায়, ছড়িয়ে পড়ে এইভাবেই। এবারে আমরা যদি বলি ইনকিউবেশন পিরিয়ড এই রোগটার কদিন, তা হলো 10 থেকে 14 দিন। 10 থেকে 14 দিন সাধারণত ইনকিউবেশন পিরিয়ড মিজলসের। এবারে মিজলসের কটা স্টেজ হয় এবং মিজলস কদিন ধরে একজন পার্সন বা একজন শিশুকে ভোগায়, তার কি কি সিমটম, কোন কোন সময় দেখা দেয়, এটা আমাদের একটু দেখা বা জানা উচিত। এবং সর্বসাধারণের জন্য যেটা হবে, তা দেখেই বুঝতে পারা যাবে যে এটা মিজলস। আমরা জানি একটা ছোট ছোট মিলিয়ারি র্যাশ বেরোয় গোটা শরীরে এবং তার সাথে সাথে আগে জ্বর থাকে। তো এতে আমরা অ্যাকর্ডিং টু প্র্যাকটিস অফ মেডিসিন, আমরা যারা এটা চর্চা করে এসেছি সেই ধরনেরই আপনাদের সাথে আমি আলোচনা করলাম, যেটাকে আমরা বলি ক্যাটারাল স্টেজ। তো অ্যাকচুয়ালি প্রথম অবস্থার প্রথম দিনগুলোতে ইনফেকশনের ঠান্ডা লাগা, আপার রেসপিরেটরি ইনফেকশন, চোখ নাক দিয়ে জল আসা, মাথা যন্ত্রণা হওয়া, আইব্রোগুলোতে ব্যথা হওয়া এবং আইয়ের মধ্যে চোখগুলো কনজেশন হয়ে যাওয়া, ইভেন লালও হয়ে যেতে পারে, ন্যাজাল অবস্ট্রাকশন, নাক বন্ধ বন্ধ ভাব, নাকের মধ্যে একটা চাপ ভাব, গলাটা ভারী, হর্সনেস অফ ভয়েস। এই যে কমন কমপ্লিকেশনগুলো, যেগুলো আমরা অ্যাকচুয়ালি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে পাই, সেই ইনফেকশনগুলোই কিন্তু আমরা সাধারণত পেয়ে থাকি আর কি। তাহলে ক্যাটারাল স্টেজ যেটা, সেটাতে আমরা এই ধরনের ইনফেকশনের পরে কমন যে সিমটম, সেগুলো আমরা পাবো। এক্ষেত্রে চোখ যে লাল হবে, চোখ লাল হওয়ার পরে ধরুন একটা ফোটোফোবিয়া হয়, মানে লাইটের দিকে সেন্সিটিভ টু লাইট, মানে লাইটের দিকে, আলোর দিকে চোখ মেলে পরিষ্কারভাবে তাকানো যায় না, তাকাতে পারা যায় না। এবং মুখের মধ্যে যে মিউকাস যে লেয়ারটা, সেটা কিছুটা ইনফেক্টেড হয়, কোনো কোনো জিনিস খাওয়ার ক্ষেত্রে খুব কষ্ট হয়। এবং যেটা হর্সনেস অফ ভয়েস বলছি, ল্যারিঞ্জাইটিস হতে পারে, বা ধরুন গ্লটিস একটু সোয়েলিং হলো, এই জিনিসগুলো সাধারণত ক্যাটারাল স্টেজে হবে। এবং ক্যাটারাল স্টেজের কষ্ট যেটা বেশি, সেটা হচ্ছে মাথা যন্ত্রণা, মাথা ভারী ভাব, আইব্রোতে পেন, চোখের ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, ঠান্ডা লাগা, হাঁচি এবং হালকা কাশি ভাব। ফ্রিকোয়েন্ট স্নিজিংটাও থাকবে, কেন ক্যাটারাল স্টেজ তো, স্নিজিং থাকবে। এইবারে যেটা পরের স্টেজে আমরা যাব, তার আগে আমরা একটা ছোট্ট যে জিনিস দেখে নিই, যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি কপলিক স্পট। এখন এটা ফিজিশিয়ানের কাছে ইট ইজ টু মাচ ইম্পর্টেন্ট টু ডায়াগনোজ দ্য কেস।
কপ্লিক স্পট বলি আমরা। কপ্লিক স্পট আমরা যারা দেখে নিই, কেননা তখনও তো ট্রু ইরাপশন আসে না। অ্যাকচুয়ালি এই যে সময়টা ক্যাটারাল স্টেজে 100 থেকে 101 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার থাকে, কোনো কোনো সময় 102 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারও হতে পারে। তাহলে এই পুরো ক্যাটারাল স্টেজটার সময় আমরা যেটা দেখব যে ওই সেকেন্ড থার্ড ডেতে কপ্লিক স্পট দেখা দেবে। কপ্লিক স্পটটা কি? কপ্লিক স্পট হলো মাউথের মধ্যে যে ওরাল মিউকোসা, যে মিউকাস মেমব্রেন, সেই মিউকাস মেমব্রেনের কাছে যেটা আমাদের প্যারোটিড ডাক্টের ওপেনিং বা আপার সেকেন্ড মোলার টিথের ঠিক উপরে একটা জায়গাতে হোয়াইটিশ ব্লু প্যাচি স্পট বা অ্যাকিউট ক্রিস্টাল টেবিল সল্টের মতো একটা স্পট দেখা দেবে। এই স্পটটা হলো পিওর কপ্লিক স্পট। এটা হলো, ইট ইজ ভেরি ইজি টু ডায়াগনোজ এ কেস অফ মিজলস। এটা পারফেক্টলি হাম, এবং যে জ্বরটা এসেছে এটা হামের জ্বর। এবং পরে যে স্টেজটা আমরা যাচ্ছি, মানে ক্যাটারাল স্টেজ থেকে আমরা যেটাতে যাব এক্সান্থিমাটা স্টেজ বলা হয় এটাকে। এক্সান্থিমাটা স্টেজ হলো এই স্টেজে যে জ্বরের কথা আমরা বললাম 100 থেকে 101 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার, এটা সাবসাইড হয়ে যাবে এবং ট্রু র্যাশটা গোটা শরীরে রেড মিলিয়ারি র্যাশ বেরিয়ে পড়বে। ছোট 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 সর্ষের মতো, তিলের মতো দানা র্যাশ গোটা শরীরে বেরোবে এবং তার ফলে স্কিনটা রাফ হয়ে যাবে, একটা ভ্যালভেটি অ্যাপিয়ারেন্স। স্কিনটার মধ্যে যেন পারফেক্ট, যেহেতু সোয়েলিং হচ্ছে, একটা এরিথেমাটাস চেঞ্জেস আসছে, তার ফলে চেঞ্জের ফলে কি হবে, ওই স্কিনটা একটা ভ্যালভেটি অ্যাপিয়ারেন্স হবে, এক রনেস লাগবে এবং পারফেক্ট সেন্সটা ঠিক পাওয়া যাবে না, যেহেতু র্যাশটা থাকবে এবং রেড ভাব থাকবে পুরো স্কিনে। আর ফেসটা হবে পাফি, রেডনেস অফ আইজ, ফোটোফোবিয়া মানে সেন্সিটিভিটি টু লাইট হবে এবং গোটা শরীরে মায়ালজিয়া, পুরো মাসেল পেইন, বডি এক থাকবে, টেম্পারেচার সাবসাইড হবে। এটা হলো এক্সান্থিমাটা স্টেজ। পুরো স্কিন ইচিং হতে পারে, মায়ালজিয়ার সাথে সাথে স্কিন ইচিংটাও থাকবে। আর ঠিক অ্যাট দি ডেট, মানে যেটা আমরা বলছি ফোর্থ ডেতে র্যাশটা পারফেক্টলি অ্যাপিয়ার হবে এবং এই এক্সান্থিমাটা স্টেজের ডিউরেশনটা হলো 4 থেকে 7 দিন পর্যন্ত। কিন্তু রিকভারি স্টেজটা এর পরেই ঠিক চলে আসে, মানে আস্তে আস্তে পুরো র্যাশটা বেরিয়ে যাওয়ার পরে তখন ফিভার সাবসাইড অলরেডি হয়ে গেছে এবং গ্র্যাজুয়ালি এরপরে এই র্যাশগুলো সাবসাইড হতে থাকবে এবং তার যে ডিসকমফোর্ট ছিল সেটা আস্তে 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 কমফোর্ট ফিরে আসবে, ইজিনেস ফিরে আসবে এবং এই মায়ালজিয়া বা ধরুন ফটো সেন্সিটিভিটি অফ লাইট, যে ফোটোফোবিয়াটা যেটা ছিল সেটা কমবে, মাথা যন্ত্রণাটা কমবে, রেসপিরেটরি ইনফেকশনটা কমবে, হাঁচি কাশি কমবে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সব কষ্টগুলোই কমতে থাকবে রিকভারি স্টেজে। তাহলে 3টে স্টেজ আমরা বেশ সুন্দরভাবে জানলাম, যেটা হচ্ছে ক্যাটারাল স্টেজ, তারপর হলো এক্সান্থিমাটা স্টেজ, তারপর হলো রিকভারি স্টেজ। এবারে যার জন্য আমাদের এই ভিডিওটা করা, যেটা হলো এই ইরাপটিভ ফিভার বা আরএনএ ভাইরাসের মধ্য দিয়ে যে কি ধরনের কমপ্লিকেশন চাইল্ডহুড স্টেটে হতে পারে এবং এই কমপ্লিকেশনে আমরা কত দূর সুদূর প্রসারীভাবে ভুগতে পারি, তার যে ভয়াবহতা, এই ভয়াবহতা নিয়ে আমি একটু আলোচনা করব। ধরুন 1 নম্বর যে কেস কমপ্লিকেশন, সেটা হলো নার্ভাস সিস্টেমের উপরে আমাদের এই মিজলস ভাইরাস কি করতে পারে। যেটা করতে পারে সেটা হলো এনসেফালাইটিস। এনসেফালাইটিস মানে হলো ব্রেনের ইনফ্লামেশন অফ ব্রেন হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে শৈশব অবস্থাতে যদি আনট্রিটেড কেসটা হয়, প্রপার ডায়াগনোসিস না হয়, ট্রিটমেন্ট সঠিক না হয় বা ট্রিটমেন্টে কোনোভাবে ভুল হয়, তাহলে কিন্তু ওই মিজলসের ওই অবস্থাতে এনসেফালাইটিস স্টেটে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। 2য় নম্বর কমপ্লিকেশনে আমরা আসি, তা হলো চোখে কি হতে পারে। চোখে আইলিডের ইনফ্লামেশন, যেটাকে আমরা বলি ব্লেফারাইটিস। 2য় নম্বর কনজাংটিভাইটিস, মানে রেডনেস অফ আইজ, যার জন্য ফোটোফোবিয়া বা সেন্সিটিভিটি অফ লাইট। তারপরে হলো কর্নিয়াল আলসারেশন, মানে কর্নিয়াতে আলসার পর্যন্ত হতে পারে। এগুলো হলো কমন কমপ্লিকেশন অফ আইজ ডিউ টু মিজলস। পরেরটা যেটাই আমরা যাব সেটা হলো কানে কি হতে পারে।
কানের মধ্যে যেটা হতে পারে সেটা হলো ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া সাধারণত দু ধরনের হয়, একটা হলো অ্যাকিউট সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া, 2 নম্বর হলো ক্রনিক সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া। মানে আমরা যেটা সাধারণত দেখতে পাই যে কানে পুজ, রস, জল, রক্ত এই ধরনের মাঝে মাঝে বেরোয় পেশেন্ট এসে ওই কমপ্লিকেশনটা বলে, এবং ওনারা মাঝে মাঝে এই কমপ্লেনও করেন যে দীর্ঘদিন তো এটা হয়েছে, মিজিলস যখন হয়েছিল তারপর থেকেই এই কমপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি এবং এটা ছাড়ছে না ঠিক মতো। তো আমরা পাস্ট হিস্ট্রি নেওয়ার সময় পেশেন্টের কাছ থেকে এই কথাগুলো সহজেই উদ্ধার করতে পারি এবং বুঝতেও পারি। তো এই মিজিলসের কারণে কিন্তু এই ওটাইটিস মিডিয়া হয়, এবং এটা আমাদের চিকিৎসা পদ্ধতিতে খুব সুন্দরভাবে সারানো যায়। সে কথা আমি একটু পরে আসছি, আপনারা আমার সাথে থাকুন। এবার যে কথাটা আলোচনা করব সেটা হলো লাংস, মানে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে এই মিজিলসের ফলে, আরএনএস ভাইরাসের ফলে কি কি হতে পারে না, আমরা প্রথমেই জানলাম যে রোগটা যখন হয় তার প্রথম লক্ষণাবলী যেটা দেখা দেয় সেটা হলো ক্যাটারাল স্টেট। তো ক্যাটারাল স্টেটে যেটা হয়, আপার রেসপিরেটরি ইনফেকশন হয়, অর্থাৎ হাঁচি, কাশি, ঠান্ডা লাগা এই ব্যাপারটা থাকে। তো এখানে যেটা হয় ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া, নিউমোনাইটিস এই ধরনের কমন ইনফ্লামেশন, যেগুলো ব্রঙ্কাইটিসের ইনফ্লামেশন এবং ব্রঙ্কো অ্যালভিওলার ডিজিজ এতে দেখা দিতে পারে। মানে লাংস খুব ভালোভাবেই আরএনএ ভাইরাস দ্বারা, প্যারামিক্সো ভাইরাস দ্বারা ইনফেক্ট হতে পারে, এবং এটা ব্রঙ্কাইটিস আকারে, অর্থাৎ দীর্ঘদিন কাশি সারছে না এবং বারবার কষ্ট পাচ্ছে পেশেন্ট, এটা আমরা মিজিলসের কমপ্লিকেশন থেকে দেখতে পাই। এবারে হার্ট, অর্থাৎ হার্টের মধ্যে কি কি রোগ হতে পারে। দুটো জিনিস সাধারণত আমরা পাই, যেটা হলো এন্ডোকার্ডাইটিস এবং পেরিকার্ডাইটিস। তাহলে এন্ডোকার্ডাইটিসই কি বা পেরিকার্ডাইটিস কি? এন্ডোকার্ডাইটিস হলো যেটা হার্টের যে ভিতরের ইনার লাইনিং, আর পেরিকার্ডিয়াম হলো বাইরের যে কভারিং, এই দুটোরই ইনফ্লামেশন। তো ইনফ্লামেশনের ফলে যেটা হবে সেটা হলো একটা প্রদাহ, একটা ব্যথা, সিভিয়ার পেন হতে পারে বা মডারেট লেভেলের পেন হতে পারে। তাহলে হার্টের মধ্যে একটা কষ্ট এই মিজিলসের কমপ্লিকেশনের ফলে হতে পারে। এবার অ্যালিমেন্টারি সিস্টেম, যেটাকে আমরা বলছি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজিজ বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসঅর্ডার, তাহলে জিআই ট্র্যাক্টও কিন্তু মিজিলসের দ্বারা এফেক্টেড হতে পারে। কি কি রোগ আসতে পারে সেটা হলো গ্যাস্ট্রোএন্টাইটিস বা এন্টেরোকোলাইটিস, পেটের মধ্যে কমপ্লিকেশন হওয়া এবং পেটে ইনফেকশনের হয়ে যে বারবার পায়খানা যাওয়া, আইবিএস এর মতো বেগ তৈরি হওয়া, তাতে স্টুলে মিউকাস থাকা, ইমপ্রপার ডাইজেশন হওয়া, এগুলো হতে পারে। এটা এলিমেন্টারি সিস্টেম। এইবারে যেটা আরো পরের কথা বলি সেটা হচ্ছে স্কিনে কি কি দেখা যেতে পারে। স্কিনে একজিমাটাস র্যাশ দেখা দিতে পারে, স্কিনে অ্যালার্জি টাইপের ম্যানিফেস্টেশন দেখা দিতে পারে, যেটা ধরুন আপনি এক্সেসিভ হিটে যাচ্ছেন, একটা হিট র্যাশ বেরিয়ে গেল। আপনি খুব বেশি এক্সেসিভ সোয়েটিং হবার পরেও বা আনড্রেসিং, যখন ড্রেস খোলা হচ্ছে বা অন্যান্য সময়েও একটা র্যাশ বডিতে বেরোতে পারে। বডিতে বিভিন্ন টাইপের র্যাশ বেরিয়ে যেতে পারে, সেই র্যাশগুলো আমরা ঠিকমতো ট্রিটমেন্ট করার পরেও সারছে না এবং বারবার হচ্ছে, এটা মিজিলসের কমপ্লিকেশন থেকেও আসতে পারে। তাহলে স্কিনের র্যাশ হতে পারে এবং একজিমার মতো দেখা দিতে পারে। এবার কিডনিতে যদি আমরা দেখি, কিডনিতেও কিছু কমপ্লিকেশন মিজিলস ভাইরাস তৈরি করতে পারে। তো মিজিলসের ফলে কিডনিতে যে কমপ্লিকেশনটি হয় সেটি হলো অ্যালবুমিনুরিয়া, অর্থাৎ অ্যালবুমিন কিডনির থেকে পাস আউট হয়ে বেরিয়ে যায়। যেখানে আমরা জানি যে গ্লুমেরুলাস আছে, একটা ফিল্ট্রেশন বেড আছে, জিএফআর বলি, গ্লুমেরুলার ফিল্ট্রেশন রেট এবং গ্লুমেরুলার ফিল্ট্রেশন বেড, ওখান থেকে অ্যালবুমিনটা সহজেই বেরিয়ে যায়, সহজেই পাস হয়ে যায়। তো জিএফআর ঠিক মতো প্রপার হচ্ছে না, ফিল্ট্রেশন ঠিক মতো হচ্ছে না, ওখান থেকে যে অ্যালবুমিনের যে কণাটা সেটা কিডনির ওই পোরের মধ্যে দিয়ে পাস আউট হয়ে যাচ্ছে। এর ফলে এই যে কমন কমপ্লিকেশনগুলো দেখা দিল, এর মধ্যে আরো একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেমের উপরে কি কি হতে পারে না, সাপুরেটিভ লিম্ফ অ্যাডিনাইটিস, মানে অ্যাডিনেমা মানে যে গ্ল্যান্ড যেগুলো থাকে সেগুলো সাপুরেশন হতে পারে, অর্থাৎ পুজ জমে যেতে পারে, ইনফেকশন হয়ে সেটা ফুলে যেতে পারে। তাহলে এত ধরনের কমপ্লিকেশন, এছাড়াও আমরা মেয়েদের ক্ষেত্রে ওফোরাইটিস দেখতে পারি, কোনো ক্ষেত্রে লিভার একটা গ্ল্যান্ড, সেটাও ইনফ্লামেশন হতে পারে, হেপাটাইটিস হতে পারে, ম্যাস্টাইটিস ইন কেস অফ ফিমেলস, কোনো ক্ষেত্রে আমরা
রেয়ার কমপ্লিকেশনও পেতে পারি। সেই জন্য এই রোগটি সম্পর্কে আমি কিছু আলোচনা আপনাদের সাথে করলাম। এরপরে কয়েকটা কথা বলি, এই রোগটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করব এবং একজন পেশেন্টের হলে আমরা কিভাবে সেটার থেকে সরিয়ে আসবো বা মানুষকে সারাবো কিভাবে, বোঝাবো কিভাবে। দেখুন, এই ভাইরাস রোগের প্রথম কথাই হলো আইসোলেশন অফ পেশেন্ট। মানে যে পেশেন্ট এই রোগে ইনফেক্টেড হচ্ছেন তাকে আপনি আইসোলেট করে রাখবেন এবং লিকুইড ডায়েট, লিকুইড ফুড, ফ্রুট জুস, বার্লি ওয়াটার, এই সমস্ত জিনিসগুলো আপনি তাকে দেবেন এবং খাওয়াবেন যাতে ছড়িয়ে পড়তে না পারে। সেজন্য আমরা সাধারণত তাকে তার মতো জিনিস দিয়ে, ছোট বাচ্চা যেহেতু এফেক্টেড বেশি হয়, যেমন ধরুন খেলনা বলুন, তার মজার জিনিস বলুন, তাকে যে যে জিনিসগুলো সে পছন্দ করে তাকে সেই জিনিসগুলো দিয়ে একটা বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখা। যদিও এটা খুব ডিফিকাল্ট টাস্ক, একটা বাচ্চাকে আটকে রাখা, একটা রুমের মধ্যে আইসোলেশন করে রাখা এবং সব আত্মীয় পরিজনকে বাদ দিয়ে সে একটা জায়গায় বন্দি থাকবে এই কটা দিনের জন্য। এই জিনিসটা করা খুবই ডিফিকাল্ট, কিন্তু তবুও আমাদের কোনো না কোনোভাবে করতেই হয়। আর পরের যে কথাটা, যেটা হলো এখানে কিছু ভ্যারাইটিস হয়, টাইপ হয়, যেটা হলো আপনার একটু সিভিয়ার টাইপ হয়, আবার মডিফাইড বা মডারেট টাইপ অফ ইনফেকশন হয়। যে মানে সিভিয়ার টাইপের ইনফেকশন যেটা, আর মডিফাইড টাইপ। সিভিয়ার টাইপের ক্ষেত্রে আমরা যেমন ধরুন হেমারেজিক টাইপ দেখতে পাই, বা টক্সিক টাইপ দেখতে পাই, বা ধরুন সাপুরেটিভ টাইপ দেখতে পাই। কোনো কোনো ক্ষেত্রে মিজিলসের ওই ইরাপশনগুলোর ক্ষেত্রে সাপুরেশন হতে পারে, হেমারেজিক নেচারে থাকতে পারে। এগুলো ক্ষেত্রে টেম্পারেচারের ব্যাপারটাও বেশি হবে, কমপ্লিকেশন বেশি হবে। সেগুলো দেখে সঠিক ট্রিটমেন্ট, সঠিক পথ্য এবং ডাক্তারের কাছে সেই ধরনের ইনফরমেশন নিয়ে সঠিক টাইমে তার ডাক্তারবাবুদের কাছে পৌঁছে যাওয়া পেশেন্টের কর্তব্যের মধ্যে আসে এবং ইনফরমেশনটা দেওয়াটা খুবই জরুরি। এবং আমরা এই রোগের থেকে সঠিকভাবে মানে ইনফরমেশন দিলে এবং তথ্য নিলে আমরা এই রোগ থেকে সহজেই মুক্তি পেতে পারি। এবারে আপনাদের মধ্যে এটা প্রশ্ন, যেহেতু আমি হোমিওপ্যাথ হিসাবে এই ব্যাপারটা আলোচনা করছি আপনাদের সাথে, আমাদের সিস্টেমের কি কি মেডিসিন দিয়ে আমরা সাধারণত এই রোগের কমপ্লিকেশন এবং এই রোগের ভয়াবহতা থেকে পেশেন্টকে মুক্তি দিতে পারি। আমি বেশ কয়েকটি মেডিসিনের নাম আপনাদের শেয়ার করছি, কিন্তু আমাদের যে জায়গাটায় লিমিটেশন সেটা হলো আমাদের তো প্রপার হোমিওপ্যাথি করতে গেলে সিমটোম্যাটোলজি উইথ ম্যাচিং পেশেন্ট সিমটোম্যাটোলজি, মানে রোগের যা লক্ষণাবলী ফুটে উঠেছে পেশেন্টের মধ্য দিয়ে, সেই লক্ষণাবলী যদি মেডিসিনের লক্ষণাবলীর সাথে সাদৃশ্য থাকে তবে আমরা ওই মেডিসিনটি পারফেক্টলি ওই পেশেন্টকে দিতে পারবো। আমরা কোনো কোনো ক্ষেত্রে মরবিলিনাম 200 ব্যবহার করে থাকি, সেটা প্রিভেন্টিভ হতে পারে, আবার প্রিভেন্ট বেরিয়ে যাওয়ার পরেও আমরা মরবিলিনাম ব্যবহার করতে পারি। এবার ধরুন আমরা অনেক সময় পালসেটিলা নাইগ্রিকেন্স, এটা 30 পোটেন্সি বা 200 পোটেন্সি অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি অফ ইনফেকশন আমরা ব্যবহার করতে পারি। কমপ্লিকেশনের ক্ষেত্রে অনেক সময় আমাদের ক্যাম্ফার 30 বা ক্যাম্ফার 200 খুব ভালোই ব্যবহার হয় এবং প্রচুর কমপ্লিকেশন সারিয়ে দেয়। এবং আমাদের এই যে ওটাইটিস মিডিয়ার কথা বললাম, এই ক্ষেত্রে বেলেডোনা 30 বা বেলেডোনা 200 বা ওপিয়াম 30, ওপিয়াম 200 এগুলো খুব সুন্দরভাবে কাজে আসে। তাহলে এই মেডিসিনগুলো কোনোটার জন্যই একদমই সিলেক্টেড নয় যে এটা দিলেই ওটা সেরে যাবে, কিন্তু এগুলো সিমটোম্যাটোলজি নিয়ে যদি আপনারা ডাক্তারবাবুর সাথে শেয়ার করে নেন এবং আলোচনা করে নেন, তাহলে পারফেক্টলি উনি কোন মেডিসিনটা ওই পেশেন্টের জন্য সুইটেবল উনি প্রেসক্রাইব করে দেবেন এবং আমরা পেশেন্টের কমপ্লিকেশন থেকে আমরা মুক্তি পেয়ে যাব এবং খুব সহজেই আমরা সেরে উঠতে পারি। তাহলে আমার এই মিজলস রোগ সম্পর্কে আলোচনা এবং এর কমপ্লিকেশন সম্পর্কে আলোচনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম বা আলোচনা করলাম। আমি আশা করি আমার এই আলোচনাটি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী দিনে আমার মেডিকেল টপিক্সের উপরে চর্চা এবং হোমিওপ্যাথি রুব্রিক্স নিয়ে একটা মেডিসিন সম্পর্কে চর্চা আমি করতে থাকব। নতুন নতুন আপডেট পেতে আপনারা আমার সাথে থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করি। নমস্কার।